পৃষ্ঠা 34। সুয়েজ খালে হাঙর শিকার। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ জন্ম 12ই জানুয়ারি 1863, শিমুলিয়া, কলকাতা। মৃত্যু 4 জুলাই 1902। প্রথম জীবনে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। মেধাবী ছাত্র নরেন্দ্রনাথ FA পড়বার সময় রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে গভীরভাবে প্রভাবিত হন এবং ক্রমে তাঁর প্রধান শিষ্য হয়ে ওঠেন। রামকৃষ্ণদেবের তিরোধানের পর বরানগরে মঠ স্থাপন করেন এবং পরিব্রাজক রূপে সারা ভারত পরিভ্রমণ করেন। সন্ন্যাস জীবনে নাম নেন বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দে তিনি শিকাগোয় ধর্ম মহাসভায় যোগ দিতে যান। হিন্দু ধর্ম বিষয়ক তার বক্তৃতা সেখানে সাড়া ফেলে। আমেরিকা এবং ইংল্যান্ডের বহু মানুষ তার শিষ্যত্ব নেন। দেশে ফিরে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। তার মূল মন্ত্র ছিল আর্তের সেবা। সেই সঙ্গে বিবেকানন্দ ক্রমান্বয়ে লিখে গেছেন। তার রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, কর্মযোগ প্রভৃতি। এই রচনাটি পরিব্রাজক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 14 জুলাই রেড সি পার হয়ে জাহাজ সুয়েজ পৌঁছল। সামনে সুয়েজ খাল। জাহাজে সুয়েজে নাবাবার মাল আছে। তার উপরে এসেছেন মিশরে প্লেগ, আর আমরা আনছি প্লেগ সম্ভবত। কাজেই দোতরফা ছোঁয়াছুঁয়ের ভয়। এ ছুঁতছাঁতের ন্যাটার কাছে আমাদের দিশি ছুঁতছাঁত কোথায় লাগে। মাল নামাবে, কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না। জাহাজে খালাসি বেচারাদের আপদ আর কি। তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে আলটপকা নিচে সুয়েজি নৌকায় ফেলছে। তারা নিয়ে ডাঙায় যাচ্ছে। কোম্পানির এজেন্ট ছোট লঞ্চে করে জাহাজের কাছে এসেছেন। ওঠবার হুকুম নেই। কাপ্তানের সঙ্গে জাহাজের নৌকায় কথা হচ্ছে। এ তো ভারতবর্ষ নয় যে গোঁড়া আদমি। প্লেগ, আইন ফাইন সকলের পার। এখানে ইউরোপের আরম্ভ। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে, তাই এত আয়োজন। প্লেগ বিষ প্রবেশ থেকে 10 দিনের মধ্যে ফুটে বেরোনো, তাই 10 দিনের আটক। আমাদের কিন্তু 10 দিন হয়ে গেছে, ফাঁড়া কেটে গেছে। কিন্তু মিস্ত্রি আদমিকে ছুলেই আবার 10 দিন আটক। তাহলে আর নেপলসের লোক নাবানো হবে না, মার্সাইতেও নয়। কাজেই যা কিছু কাজ হচ্ছে সব আলগোছে। কাজেই ধীরে ধীরে মাল নাবাতে সারাদিন লাগবে। রাত্রিতে জাহাজ অনায়াসেই খাল পার হতে পারে যদি সামনে বিজলি আলো পায়, কিন্তু সে আলো পড়াতে গেলে সুয়েজের লোককে জাহাজে ছুঁতে হবে। ব্যাস 10 দিন ক্যারাটিন। কাজেই রাতেও যাওয়া যাবে না। 24 ঘন্টা এখানেই পড়ে থাকো সুয়েজ বন্দরে। পৃষ্ঠা 35। এটি বড় সুন্দর প্রাকৃতিক বন্দর। প্রায় 3 দিকে বালির ঢিপি আর পাহাড়। জলও খুব গভীর। জলে অসংখ্য মাছ আর হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। এই বন্দরে আর অস্ট্রেলিয়ান সিডনি বন্দরে যত হাঙর, এমন আর দুনিয়ার কোথাও নেই। বাগে পেলেই মানুষকে খেয়েছে। জলে নাবে কে? সাপ আর হাঙরের ওপর মানুষেরও জাত ক্রোধ। মানুষও বাগে পেলে ওদের ছাড়ে না। সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে ভেসে বেড়াচ্ছে। জল জ্যান্ত হাঙর পূর্বে আর কখনো দেখা যায়নি। গতবারে আসবার সময় সুয়েজের জাহাজ অল্পক্ষণই ছিল, তাও আবার শহরের গায়ে। হাঙরের খবর শুনেই আমরা তাড়াতাড়ি উপস্থিত। সেকেন্ড কেলাসটি জাহাজের পাছার ওপর। সেই ছাদ হতে বারান্দা ধরে কাতারে কাতারে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে ঝুঁকে হাঙর দেখছে। আমরা যখন হাজির হলুম তখন হাঙর মিয়ারা একটু সরে গেছেন। মনটা বড়ই ক্ষুণ্ণ হলো। কিন্তু দেখি যে জলে গাংধারার মতো এক প্রকার মাছ ঝাঁকে ঝাঁকে ভাসছে, আর একরকম খুব ছোট মাছ জলে ঠিক ঠিক করছে। মাঝে মাঝে একটা বড় মাছ, অনেকটা ইলিশ মাছের চেহারা, তীরের মতো এদিক ওদিক করে দৌড়চ্ছে। মনে হলো বুঝি উনি হাঙরের বাচ্চা। কিন্তু জিজ্ঞাসা করে জানলুম তা নয়, ওর নাম বনিটো। পূর্বে ওর বিষয় পড়া গেছিল বটে, এবং মালদ্বীপ হতে উনি শুঁটকি রূপে আমদানি হন হুড়ি চড়ে, তাও পড়া ছিল। ওর মাংস লাল ও বড় সুস্বাদু, তাও শোনা আছে। এখন ওর তেজ আর বেগ দেখে খুশি হওয়া গেল। অত বড় মাছটা তীরের মতো জলের ভেতর ছুটছে, আর সে সমুদ্রের কাঁচের মতো জল, তার প্রত্যেক অঙ্গভঙ্গি দেখা যাচ্ছে। 20 মিনিট, আধ ঘন্টা টাক এই প্রকার বনিটো ছুটোছুটি আর ছোট মাছের কিলিবিলি তো দেখা যাচ্ছে। আধ ঘন্টা, 3 কোয়ার্টার,
ক্রমে তিতিবিরক্ত হয়ে আসছি। এমন সময় একজন বলল, ওই ওই ওই। 10-12 জন বলে উঠল, ওই আসছে ওই আসছে। চেয়ে দেখি দূরে একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে 5-7 ইঞ্চি জলের নিচে। ক্রমে বস্তুটা এগিয়ে আসতে লাগলো। প্রকাণ্ড থ্যাবড়া মাথা দেখা দিলে। সে গদাই লস্করি চাল, বনিটোর শোঁ শোঁ তাতে নেই। তবে একবার ঘাড় ফেরালেই একটা মস্ত চক্কর হলো। বিভীষণ মাছ গম্ভীর চালে চলে আসছে, আর আগে আগে 2-1টা ছোট মাছ, আর কতগুলো ছোট মাছ তার পিঠে গায়ে পেটে খেলে বেড়াচ্ছে। কোনোটা বা জেঁকে তার ঘাড়ে চড়ে বসছে। ইনি সাঙ্গপাঙ্গ হাঙ্গর। যে মাছগুলি হাঙরের আগে আগে যাচ্ছে তাদের নাম আরকাটি মাছ, পাইলট ফিশ। তারা হাঙরকে শিকার দেখিয়ে দেয় আর বোধ হয় আস্বাদটা পায়। কিন্তু হাঙরের সে মুখ বেদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না। যে মাছগুলি আশেপাশে ঘুরছে, পিঠে চড়ে বসছে, তারা হাঙর চোষক। তাদের বুকের কাছে প্রায় 4 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া চ্যাপ্টা গোলপানা একটা স্থান আছে। তার মাঝে যেমন ইংরেজি অনেক রাবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে, তেমনি জুলি কাটা কাটা। পৃষ্ঠা 36। সেই জায়গাটা ওই মাছ হাঙরের গায়ে দিয়ে চিপসে ধরে, তাই হাঙরের গায়ে পিঠে চড়ে চলেছে দেখায়। এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। এই 2 প্রকার মাছ পরিবেষ্টিত না হয়ে হাঙর চলেন না, আর এদের নিজের সহায় পারিষদ জ্ঞানে কিছু বলেনও না। এই মাছ একটা ছোট হাত সুতোয় ধরা পড়ল। তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে বা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসে উঠতে লাগলো। ওই রকম করে সে হাঙরের গায়ে লেগে যায়। সেকেন্ড ক্লাসের লোকগুলো বড়ই উৎসাহ। তাদের মধ্যে একজন ফৌজি লোক, তার তো উৎসাহের সীমা নেই। কোথা থেকে জাহাজ খুঁজে একটা ভীষণ বড়শির জোগাড় করলে। সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা। তাতে শেরখানেক মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধলে। তাতে এক মোটা কাছি বাঁধা হলো। 4 হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফাতনার জন্য লাগানো হলো। তারপর ফাতনা শুদ্ধ বড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো। জাহাজের নিচে একখানা পুলিশের নৌকো আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল, পাছে ডাঙার সঙ্গে আমাদের কোনো রকম ছোঁয়াছুঁই হয়। সেই নৌকোর ওপর আবার 2 জন দিব্যি ঘুমোচ্ছিল, আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল। এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠল। হাঁকাহাঁকির চোটে আরব মিয়া চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। কি একটা হাঙ্গামা উপস্থিত বলে কোমর আঁটবার জোগাড় করেছেন। এমন সময় বুঝতে পারলেন যে এত হাঁকাহাঁকি কেবল তাঁকে করিকাষ্ঠরূপ হাঙর ধরবার ফাতনাটিকে টোপ সহিত কিঞ্চিত দূরে সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি। তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বল্লির ডগার করে ঠেলে ঠুলে ফাতনাটাকে তো দূরে ফেললেন। আর আমরা উদ্গ্রীব হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বারান্দায় ঝুঁকে ওই আসে শ্রী হাঙরের জন্য সচকিতানাং পশ্যতি তব পন্থানাং হয়ে রইলাম। এবং যার জন্য মানুষ ওই প্রকার ধরফর করে সে চিরকাল যা করে তাই হতে লাগলো। অর্থাৎ সখী শ্যাম না এলো, কিন্তু সকল দুঃখেরও তো একটা পার আছে। তখন সহসা জাহাজ হতে প্রায় 200 হাত দূরে বৃহৎ ভিস্তির মশকের আকার কি একটা ভেসে উঠল। সঙ্গে সঙ্গে ওই হাঙর রব, চুপ চুপ ছেলের দল, হাঙর পালাবে। বলি, ওহে সাদা টুপিগুলো একবার নাবাও না, হাঙরটা যে ভড়কে যাবে। ইত্যাকার আওয়াজ যখন কর্ণকুহরে প্রবেশ করছে, তাবৎ সেই হাঙর লবণ সমুদ্র জন্মা বড় বড়শি সংলগ্ন শোরের মাংসের তালটি উদারাগ্নিতে বশেষ করবার জন্য পাল ভরে নৌকোর মতো শোঁ করে সামনে এসে পড়লেন। আর 5 হাত এইবার হাঙরের মুখ টোপে ঠেকেছে। সে ভীম পুচ্ছ একটু হেলালো, সোজা গতি চক্রাকারে পরিণত হলো। যা, হাঙর চলে গেল যে হে। আবার পুচ্ছ একটু বাঁকলো, আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বড়শি মুখও দাঁড়ালো। আবার শোঁ করে আসছে ওই হাঁ করে বড়শি ধরে ধরে। আবার সেই পাপ লেজ নাড়ল, আর হাঙর শরীর ঘুরিয়ে দূরে চলল। আবার ওই চক্র দিয়ে আসছে, আবার হাঁ করছে, ওই টোপটা মুখে নিয়েছে। এইবার ওই
ওই চিতিয়ে পড়ল। হয়েছে, টোপ খেয়েছে। টান টান, 40-50 জনের টান, প্রাণপণে টান। কি জোর মাছের, কি ঝটাপট, কি হ্যাঁ! টান টান, জল থেকে এই উঠল, ওই যে জলে ঘুরছে, আবার চিত্তুচ্ছে, টান টান। পৃষ্ঠা 37। যা, টোপ খুলে গেল, হাঙর পালালো। তাই তো হে, তোমাদের কি তাড়াতাড়ি বাপু, একটু সময় দিলে না টোপ খেতে? যেই চিতিয়েছে অমনি কি টানতে হয়? আর গতস্য শোচনা নাস্তি। হাঙর তো বড়শি ছাড়িয়ে চোঁচা দৌড়। আর কাঠি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কি না তা খবর পায়নি মোদ্দা। হাঙর তো চোঁচা, আবার সেটা ছিল বাঘা, বাঘের মতো কালো কালো ডোরা কাটা। যা হোক, বাঘা বড়শি সন্নিধি পরিত্যাগ করবার জন্য সে আর কাঠি রক্তচোষা অন্তর্দধে। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখ চলে আসছে। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে বাঘা নিশ্চিত পেটের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসেছে, বড় সুস্বাদু, সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকাল হাঙর গিরি করছি, কত রকম জানোয়ার, জ্যান্ত, মরা, আধমরা উদরস্থ করেছি, কত রকম হাড় গোড়, ইট পাথর, কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু ওই হাড়ের কাছে আর সব মাখুম হে মাখুম। ওই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। সেও প্রাচীন বয়স, সুলভ অভিজ্ঞতা সহকারে চ্যাং মাছের পিত্তি, কুঁজো ভেটকির পিলে, ঝিনুকের ঠান্ডা, সুরুয়া ইত্যাদি সমুদ্রজ মহৌষধির কোনো না কোনোটা ব্যবহারের উপদেশ দিয়েই দিত। কিন্তু যখন ওসব কিছুই হলো না, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া চলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হাসে, ভালো আছো তো হে বলে সরে গেল। আমি একাই ঠকবো? আগে যান ভগীরথ শঙ্খ বাজিয়ে, পাছু পাছু যান গঙ্গা, শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলেছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশেপাশে নৃত্য করছেন হাঙর চোষা মাছ। আহা, ও লোভ কি ছাড়া যায়? 10 হাত দরিয়ার ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটছে তা থ্যাবড়াই বলতে পারে। তার উপরে সে কি দৃশ্য, সাদা, লাল, জর্দা এক জায়গায়, আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, জলের মধ্যে রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে। এবার সব নড়োচড়ো না, আর দেখো, তাড়াতাড়ি করো না মোদ্দা, কাছির কাছে কাছে থেকো। ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। দেখুক, চুপ চুপ, এবার চিত হলো, ওই যে আরে গিলছে, চুপ, গিলতে দাও। পৃষ্ঠা 38। তখন থ্যাবড়া অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে যেমন চলে যাবে অমনি পড়ল টান। বিস্তৃত থ্যাবড়া বুক ঝেড়ে চাইলে সেটাকে ফেলে দিতে, উল্টো উৎপত্তি, বড়শি গেল বিধে, আর ওপরে ছেলে বুড়ো জোয়ান, দে টান, কাছি ধরে দে টান। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠল। টান ভাই টান, ওই যে প্রায় আধখানা হাঙর জলের ওপর। বাপ, কি মুখ! ও যে সবটাই মুখ আর গলা হে! টান, ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোড় ওফোড়। টান, থাম থাম, ও আরব পুলিশ মাঝি, ওর ল্যাজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ও ল্যাজের ঝাপটায় ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টান, কি ভারী হে! ও মা, ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে কি! ও যে নাড়ি ভুঁড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুঁড়ি বেরোলো যে। যাক, ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা কমুক। টান ভাই টান, ও যে রক্তের ফোয়ারা হে! আর কাপড়ের মায়া করলে চলবে না। টান, এই এলো, এইবার জাহাজের ওপর ফেলো। ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, আর ওই ল্যাজ সাবধান। এইবার
এইবার দড়ি ছাড়। ধূপ! বাবা, কি হাঙর! কি ধপাত করেই জাহাজের ওপর পড়ল। সাবধানের মার নেই, ওই কড়িকাঠখানা দিয়ে ওর মাথায় মারো। ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ বটে তো। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা আহা কি নিষ্ঠুর, মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। তারপর সে বিভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অস্ত্র ভিন্ন দেহ ছিন্ন হৃদয়ে হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, চর্ম, মাংস, কাঠ, গুটরো এক রাশ বেরোলো, সেসব কথা থাক। এই পর্যন্ত যে সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসেই সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। এ সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্ডিনেন্ড লেসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানব জাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্য সর্বপ্রধান। অনাদিকাল হতে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? দুনিয়ার যত সুতি কাপড়, তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তা সমস্তই ভারতবর্ষ হতে যেত। তাছাড়া উৎকৃষ্ট রেশমি, পশমিনা, কিংখাব ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জৈত্রী প্রভৃতি নানাবিধ মশলার স্থান ভারতবর্ষ। পৃষ্ঠা 39। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখন সভ্য হতো, তখন ওই সকল জিনিসের জন্য ভারতের ওপর নির্ভর। এই বাণিজ্য দুটি প্রধান ধারায় চলত, একটি ডাঙাপথে আফগানি ইরানি দেশ হয়ে, আর একটি জলপথে রেড সি হয়ে। সিকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুশ নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করত, তা অনেকে জানে না। রোম ধ্বংসের পর মুসলমানি বগদাদ এবং ইতালীয় ভিনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিলে, তখন জেনেওয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করেন। ফল আমেরিকা মহাদ্বীপে আবিষ্ক্রিয়া। আমেরিকায় পৌঁছে কলম্বাসের ভ্রম যায়নি যে এ ভারতবর্ষ নয়। সেই জন্যই আমেরিকায় আদিম নিবাসীরা এখনো ইন্ডিয়ান নামে অভিহিত। বেদে সিন্ধু নদের সিন্ধু, ইন্দু দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে হিন্দু, গ্রিকরা ইন্ডুস করে তুললে তাই থেকে ইন্ডিয়ান। মুসলমানি ধর্মের অভ্যুদয় হিন্দু দাঁড়ালো কালা ব্র্যাকেটে খারাপ ব্র্যাকেট ক্লোজ, যেমন এখন নেটিভ। এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলে ভারতের লক্ষ্মী পর্তুগালের ওপর সদয়া হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, দিনেমার, ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের ওপর বড় জাত। তবে এখন আমেরিকা প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষাও উত্তম উৎপন্ন হচ্ছে, তাই ভারতের আর তত কদর নেই। এ কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। ভারত নেটিভ পণ্য, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় এবং সম্বল, সে কথা মানতে চায় না, বুঝতেও চায় না। আমরাও বোঝাতে কি ছাড়ব? ভেবে দেখো কথাটা কি। ওই যারা চাষা ভূষা, তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে। তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে। দেশ, সভ্যতা, প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে। হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল
ফরাসি, দিনেমার, ওলন্দাজ এবং ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য এবং ঐশ্বর্য। আর তুমি কে ভাবে এ কথা? স্বামীজি, তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন। তোমাদের ডাকের চোটে গগন ফাটছে, আর যাদের রুধির স্রাবে মনুষ্য জাতি যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের ওপর, সকলের পূজ্য, কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা। আমাদের গরিবরা ঘরদুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? পৃষ্ঠা 40। বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়, 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষ ও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপর ও নিষ্কাম হয়। কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্য পরায়ণতা দেখান, তিনি ধন্য। সে তোমরা ভারতের চিরপদ দলিত শ্রমজীবী, তোমাদের প্রণাম করি। ওই সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতকগুলি লবণাম্বু জলা খাতের দ্বারা সংযুক্ত করে উভয় সমুদ্র স্পর্শী এক খাত তৈয়ার হয়। মিশরে রোম রাজ্যের শাসনকালেও মধ্যে মধ্যে ওই খাতও মুক্ত রাখবার চেষ্টা হয়। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার এবং অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। তারপর বড় কেউ কিছু করেননি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিশর খেদিব ও ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করান। এই খালের মুশকিল হচ্ছে যে মরুভূমির মধ্যে দিয়ে যাবার দরুন পুনঃ বালিতে ভরে যায়। এই খাতের মধ্যে বড় বাণিজ্য জাহাজ একখানি একেবারে যেতে পারে। শুনেছি যে অতি বৃহৎ রণতরী বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না। এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি আসছে, এই দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে। এই জন্য সমস্ত খালটি কতকগুলি ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক ভাগের দুমুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া আছে যাতে 2-3খানি জাহাজ একত্রে থাকতে পারে। ভূমধ্য সাগর মুখে প্রধান আপিস আর প্রত্যেক বিভাগের রেল স্টেশনের মতো স্টেশন। সেই প্রধান আপিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তাকে খবর যেতে থাকে, কখানি আসছে কখানি যাচ্ছে, এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। একখানির সামনে যদি আর একখানি আসে, এই জন্য এক স্টেশনের হুকুম না পেলে আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পায় না। এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। এটি রাজনৈতিক মীমাংসা। ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. মাল নামবে কিন্তু সুয়েজের কুলি জাহাজ ছুঁতে পারবে না, কারণ ক। সুয়েজের কুলিদের সংক্রামক অসুখ হয়েছে। খ। জাহাজের যাত্রীদের কারুর প্লেগের ছোঁয়াচের সম্ভাবনা রয়েছে। গ। সুয়েজ এমন আইনই চলত তখন। ঘ। কুলিরা ভিন্ন ধর্মী ছিল, যা জাহাজের যাত্রীদের আপত্তির কারণ। পৃষ্ঠা 41। 2. মিশরি আদমিকে ছুলেই আবার 10 দিন আটক, কারণ ক। তখন ওই অঞ্চলে মিশরি প্লেগের প্রকোপ শুরু হয়েছিল। খ। আইন অনুসারে কোনো মিশরি নাগরিকের সাথে গন্ডগোল বাঁধালে 10 দিন হাজতবাস করতে হতো। গ। জাহাজের যাত্রীকে 10 দিন আটকে না রাখলে বোঝা যাবে না তার সংস্পর্শে আসা মিশরীয়ের প্লেগ হয়েছে কিনা। ঘ। যে যাত্রীর ছোঁয়াচ লাগতো তাকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হতো এবং পরের জাহাজ আবার 10 দিন পর আসতো। প্রশ্ন 3। কিন্তু হাঙরের সে মুখ বেদান দেখলে তারা যে বেশি সফল হয় তা বোধ হয় না, কারণ ক। হাঙর তাদেরই গিলে ফেলে প্রায়শই। খ। হাঙর যখন শিকার করে আর কাঠি মাছ তার আশেপাশে থাকার সাহস পায় না। গ। হাঙর বেশিরভাগ ক্ষেত্রেই শিকার ধরতে ব্যর্থ হয়। ঘ। হাঙরের বিশাল হাঁয়ের থেকে শিকারের প্রসাদ কিছুই প্রায় বেরোয় না। প্রশ্ন 4। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই, কারণ ক। একবার টোপ ফসকালে হাঙর বারবার চেষ্টা করবে।
খ সুয়েজে হাঙরের অভাব নেই। গ বাঘার গা ঘেঁষেই এক থ্যাবড়া মুখো চলে আসছে টোপ লক্ষ্য করে। ঘ হাঙর না পেলেও অন্যান্য বড় মাছ প্রচুর পাওয়া গিয়েছিল। প্রশ্ন 5, তাই থ্যাবড়াকে আসল খবর কিছু না বলে মুচকি হেসে ভালো আছো তো হে বলে সরে গেল। কারণ ক বাঘা মানুষ ঘেঁষা হওয়ার দারুণ একা ঠকতে পছন্দ করে না। খ এমনটাই হাঙর সমাজের দস্তুর। গ আসল খবর জানালে থ্যাবড়া শুয়োরের মাংসের তালটি তৎক্ষণাৎ উদরস্থ করবে। ঘ বাঘা জানে যে আসল খবর জানালে থ্যাবড়া কৌতূহলের কারণে টোপ গিলে নিজের বিপদ ডেকে আনবে। প্রশ্ন 6, ওই যে প্রায় আধখানা হাঙর জলের ওপর। কারণ ক মাংসের টোপ ঝুলিয়ে রাখা হয়েছিল জলের ওপর। খ বড়শি গেলা হাঙরকে ছেলে বুড়ো মিলে টেনে তুলছে। গ নৌকায় বসা আরবি পুলিশের মাঝিকে আক্রমণ করতে চেষ্টা করছিল হাঙর। ঘ থ্যাবড়ামুখো হাঙরদের স্বভাব হলো মাঝে মাঝে জলের ওপর লাফিয়ে ওঠা। প্রশ্ন 7, সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। কারণ ক সবকিছুতেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। খ খাবার দাবারে মরা হাঙরের রক্ত ছিটিয়ে এসে লেগেছিল। গ হাঙর শিকার দেখতে দেখতে সেদিন খাবারের সময় পেরিয়ে গিয়েছিল। ঘ সেদিন জাহাজের হাঙরের মাংস রান্না হয়েছিল যা লেখকের জিভে রোচেনি। প্রশ্ন 8, সেই জন্যই আমেরিকার আদিম নিবাসীরা এখনও ইন্ডিয়ান নামে অভিহিত। কারণ ক তারা বহুদিন আগে ভারত থেকে আমেরিকায় গিয়েছিল। খ আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ধারণা ছিল যে তিনি ভারতবর্ষেই পৌঁছেছেন। গ ভারতীয়দের সাথে তাদের প্রচুর সাদৃশ্য রয়েছে। ঘ তারা আমেরিকার ইন্ডিয়ানা নামক অঞ্চলে মূলত থাকত। পৃষ্ঠা 42। প্রশ্ন 9, তাই ভারতের আর তত কদর নেই। কারণ ক পৃথিবীর প্রায় সব উন্নত দেশ ভারত থেকে সম্পদ শোষণ করে নিয়ে গেছে। খ ভারতের রাজনৈতিক গুরুত্ব আর অবশিষ্ট নেই। গ ভারতে উৎপন্ন দ্রব্যের মান হ্রাস পেয়েছে। ঘ আমেরিকার প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র ভারতের চেয়েও ভালো তৈরি হচ্ছে। প্রশ্ন 10, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে। কারণ ক এই কাজ ইংরেজদের করার ক্ষমতা নেই। খ এই কাজ ফরাসিরা ছাড়া আর কেউ জানে না। গ আরব বাদশাহের এমন ইচ্ছা। ঘ এমনটাই রাজনৈতিকভাবে স্থির হয়েছিল। প্রশ্ন খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও। প্রশ্ন 1, জাহাজে খালাসির বেচারাদের আপদ আর কি? লেখক খালাসি বেচারাদের আপদ বলতে কি বোঝাচ্ছেন? ক তারা প্লেগের ভয়ে ভীত। খ তারা ভারতীয়দের স্পর্শ বাঁচাতে চায়। গ তারাই কুলি হয়ে ক্রেনে করে মাল তুলে সুয়েজি নৌকায় ফেলছে। ঘ তারা মিশরীদের জাহাজে উঠতে দিতে চায় না। প্রশ্ন 2, স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে। স্বর্গ কি? ক ভারতবর্ষ। খ মিশর। গ ইউরোপ। ঘ মিশরের জাহাজ। প্রশ্ন 3, লেখক যে জাহাজে ছিলেন তা রাতে সুয়েজ খাল পার হতে পারল না কেন? ক জাহাজের যন্ত্রপাতি খারাপ হয়ে গিয়েছিল। খ জাহাজ মাল নামাতে দেরি করেছিল। গ জাহাজের যাত্রীরা বাধা দিয়েছিল। ঘ বিজলি আলোর অভাব ছিল। প্রশ্ন 4, কোন মাছ দেখে লেখকের হাঙরের বাচ্চা মনে হয়েছিল? ক তিমি। খ বনিটো। গ ইলিশ। ঘ ডলফিন। পৃষ্ঠা 43। প্রশ্ন 5, লেখক কাকে হাঙর চোষক বলেছেন? ক বনিটো। খ তিমি। গ যে মাছগুলো হাঙরের আশেপাশে থাকে এবং হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে। ঘ আরকাঠি মাছ। প্রশ্ন 6, কার উৎসাহে হাঙর ধরার উপকরণ জোগাড় হলো? ক আরবি মিয়া। খ খালাসি। গ সেকেন্ড ক্লাসের ফৌজি। ঘ একদল ছেলে। প্রশ্ন 7, কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে। কোন দুঃখের কথা বলা হয়েছে? ক সুয়েজি খাল না পেরোনোর দুঃখ। খ হাঙর মাছটির টোপ না গেলার দুঃখ। গ প্লেগের হাত থেকে রক্ষা না পাওয়ার দুঃখ। ঘ হাঙরকে দেখতে না পাওয়ার দুঃখ। 8, আরকাঠি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কিনা তা খবর পায়নি। আরকাঠি মাছ বলতে কি বোঝানো হচ্ছে? কে শিক্ষা দেবে? কেন? ক পাইলট ফিশ যারা হাঙরের শিকার দেখিয়ে দেয়, হাঙর তাদের শিক্ষা দেবে কারণ শিকার পেতে গিয়ে হাঙরটি বড়শিতে প্রায় ধরা পড়ে গিয়েছিল। খ বনিটো পাইলট ফিশ শিক্ষা দেবে কারণ বনিটো তার শিকার ছিনিয়ে নিয়েছে। গ হাঙর বনিটো শিক্ষা দেবে কারণ হাঙর তার গ্রাস করার চেষ্টা করেছে। ঘ থ্যাবড়ামুখো তিমি হাঙর শিক্ষা দেবে কারণ সে হাঙরের শিকার ছিনিয়ে নিয়েছে। প্রশ্ন 9, হাঙরদের ভাষা থাকলে কে কাকে কেন সাবধান করত? ক বনিটো হাঙরকে সাবধান করত যাতে সে টোপ না গেলে।
খ বাঘা হাঙর থ্যাবড়া মুখো হাঙরকে সাবধান করতো যাতে মানুষের টোপে ধরা না দেয়। গ হাঙর চোষক হাঙরকে সাবধান করতো যাতে সে আরকাঠি মাছের কথা না শোনে। ঘ আরকাঠি মাছ হাঙরকে সাবধান করতো যাতে সে শিকার না করে। প্রশ্ন 10 আহা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভ? ক আরকাঠি মাছের শিকারের লোভ। খ হাঙর চোষাদের পোকামাকড়ের লোভ। গ শুয়োরের মাংস। ঘ তিমির দেহ। প্রশ্ন 11 আর মেয়েরা চিৎকার করতে লাগলো। কোন মেয়েরা? তারা চিৎকার করছিল কেন? ক জাহাজের সেকেন্ড ক্লাসের মেয়েরা, তারা হাঙরকে মারতে দেখে চিৎকার করছিল। খ ডাঙার মেয়েরা জাহাজ দেখে চিৎকার করছিল। গ জাহাজের অভিজাত মেয়েরা কুলিদের দেখে চিৎকার করছিল। ঘ ফার্স্ট ক্লাসের মেয়েরা প্লেগ রোগী দেখে চিৎকার করছিল। পৃষ্ঠা 44। প্রশ্ন 12 সুয়েজ খাল কে খনন করেন? ক নীল আর্মস্ট্রং। খ আমুন্ডো সেন। গ ফার্ডিনেন্ডো লেসেপস। গ ইউরি গ্যাগরিন। প্রশ্ন 13 সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? ক ভারত মহাসাগর এবং আরব সাগর। খ আর্কটিক এবং আটলান্টিক। গ ক্যারিবিয়ান এবং আরব সাগর। ঘ ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। প্রশ্ন 14 সুয়েজ খাল কে সংস্কার করেন? ক লেসেপস। খ কলম্বাস। গ মিশর খেদিব। ঘ আমুন্ডো সেন। প্রশ্ন 15 ভারতবর্ষের শ্রমজীবীদের স্বামীজি প্রণাম জানিয়েছেন কেন? ক তারা দরিদ্র কিন্তু পরিশ্রমী বলে। খ তারা শোষিত কিন্তু বীর বলে। গ তারা অবহেলিত তবু অপার সহিষ্ণুতা, অনন্ত প্রীতি, নির্ভীক কার্যকারিতা এবং নিঃস্বার্থতার অধিকারী। ঘ তারা দরিদ্র কিন্তু বীর, সংগ্রামী, দেশপ্রেমী এবং কর্তব্যপরায়ণ। গ রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন 1 প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখকের এবং তার সহযাত্রীদের কি সমস্যায় পড়তে হয়েছিল? 2 হাঙর ধরার প্রথম চেষ্টার বিবরণ দাও। 3 কোন হাঙর কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়ল? 4 সেদিন আমার খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। লেখকের খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল কেন? ঘটনার বর্ণনা দিয়ে লেখো। 5 ভারতের বাণিজ্যকে লেখক মানব জাতির উন্নতির সম্ভবত সর্বপ্রধান কারণ বলছেন কেন? ব্যাখ্যা করো। 6 একথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না। কোন কথা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না? কেন চায় না? 7 ভারতের শ্রমজীবী সম্পর্কে লেখকের মনোভাব ব্যাখ্যা করো। 8 সুয়েজ খালে জাহাজ পারাপারের ব্যবস্থা বর্ণনা করো। সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটি এখানেই শেষ হলো। পরবর্তী প্রবন্ধ গ্যালিলিও পরবর্তী ফাইলে।